আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছে সবাই? আজ আমরা কথা বলবো এইচএসসি প্রস্তুতি কিভাবে পারফেক্টলি নেওয়া যায়, কিভাবে এইচএসসি এবং অ্যাডমিশনের প্রস্তুতি সমন্বয় করে নেওয়া যায়, এবং সবশেষে কথা বলবো অ্যাডমিশনের প্রিপারেশান কিভাবে সুন্দর করে নেওয়া যায়। তোমরা অনেক সময়ই প্রশ্ন করো যে ভাইয়া আসলে কি এইচএসসি এবং অ্যাডমিশনের প্রিপারেশান একই সাথে নেওয়া সম্ভব কি না। আবার অনেক সময় এই ব্যাপারগুলো ব্যালেন্স করতে না পেরে তোমরা তোমাদের প্রিপারেশনকে এলোমেলো করে ফেলো এবং শেষমেশ দেখা যায় তোমার পছন্দের ইউনিভার্সিটিতে অথবা মেডিকেলে তোমরা ভর্তি হতে পারো না, অর্থাৎ তোমার স্বপ্ন পূরণ হয় না। তো বুঝতেই পারতেছো তোমার স্বপ্নের সাথে এই ব্যাপারগুলো কিন্তু জড়িত। সো তাহলে আজ আমরা সেই ব্যাপারগুলোই জেনে নিব যে ব্যাপারগুলো আসলে তোমার স্বপ্ন পূরণে সহায়তা করতে পারে এবং একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তোমাকে হেল্প করতে পারে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই কথা বলবো এইচএসসি নিয়ে। এসএসসি পাশের পরে তোমরা যখন কলেজে ভর্তি হও তখন প্রত্যেকেই নতুন একটা পরিবেশ, নতুন কলেজ, নতুন বন্ধুবান্ধব, এগুলোর সাথে মানিয়ে ওঠাটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় আমরা মানিয়ে নিতে পারি না। আবার অনেক সময় আমি পছন্দের কলেজে ভর্তি হতে পারলাম না বা পছন্দের কলেজে ভর্তি হতে পারলাম, এই ব্যাপারগুলো অনেক সময় আমাদেরকে প্রবলেমে ফেলে। আবার দেখা যায় কলেজে ভর্তি হওয়ার পরে আমরা চোখে রঙিন চশমা লাগিয়ে ঘুরে বেড়াতে থাকি, অর্থাৎ আমার চারপাশ সব কিছু একদম রঙিন লাগতে শুরু করে। এটাতে খুব বেশি ক্ষতি নাই, কিন্তু ক্ষতি হচ্ছে সব কিছুই সুন্দরভাবে চলতে থাকে কিন্তু পড়াশোনাটা ঠিকঠাকভাবে করা হয়ে ওঠে না। তাহলে উপায়টা কি? প্রথমেই আমাদেরকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে খুবই দ্রুত। এরপরে আসে সিলেবাস জুজু। কলেজে ভর্তি হতে না হতেই দেখবা হাফ ইয়ারলি পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, এগুলো খুব দ্রুত গতিতে একটার পর একটা চলে আসতে থাকবে। সো তুমি কলেজে ভর্তি হওয়ার পরেই হঠাৎ করে দেখতে পাচ্ছ হাফ ইয়ারলি পরীক্ষা চলে আসছে। পরীক্ষায় একটা সাবজেক্ট থেকে 4টা-5টা করে এরকম 13টা সাবজেক্টে যদি 15 থেকে 20টা চ্যাপ্টার থাকে তাহলে তোমার জন্য হঠাৎ করে কমপ্লিট করা এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সো তখন কি করতে হবে তাহলে? অর্থাৎ একটাই উপায়, সাজেশন অথবা নোটবুক ফলো করতে হবে। সো দেখা যায় আমি বেসিককে গুরুত্ব না দিয়ে তাড়াহুড়া করে পড়তে গিয়ে অনেকগুলো টপিকস কিন্তু স্কিপ করে যায়। একটা ব্যাপার বলে রাখি, তোমরা এসএসসিতে 2 বছর ধরে একই বই পড়ে এসেছো, কিন্তু এইচএসসিতে প্রতি বছর কলেজ ভর্তি থেকে শুরু করে আমাদের ক্লাস শুরু হয় দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে জুন মাসের 1 তারিখ থেকে, এবং তোমরা প্রত্যেকেই জানো এইচএসসি পরীক্ষাটা হয় এপ্রিল মাসের 1 তারিখে। সো এখানে তোমরা বুঝতেই পারতেছো জুনে ক্লাস শুরু এবং 2 বছর পরে, ঠিক 2 বছর হয় না, এপ্রিল মাসে পরীক্ষা হয়। সো এখানে তোমরা সময় পাচ্ছ 22 মাসের মতো। কিন্তু তোমরা মনে হয় একটা ব্যাপার জানো না যে প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষাগুলো সাধারণত প্রায় 1 মাস ধরে হয়। তার মানে তোমার কিন্তু 4 মাস হারিয়ে যাচ্ছে। সো 4 মাস যদি আমরা 22 থেকে বিয়োগ করি তাহলে কিন্তু খেয়াল করে দেখো তুমি কিন্তু সময় পাচ্ছ নেট 18 মাস, এবং এই 18 মাসে তোমাকে 13টা বই পড়তে হবে। আরেকটু ক্লিয়ার করে বললে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশের এই 6টা সাবজেক্টের জন্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে টোটাল সাবজেক্ট হবে 12টা, এবং আইসিটি মিলে 13টা সাবজেক্ট পড়তে হবে, এবং প্রত্যেকটা বইয়ের সাইজ অনেক অনেক বড়। সো বুঝতেই পারতেছো তোমাকে 18 মাসে 13টা বড় বড় বই শেষ করতে হবে। সো তুমি যদি কোনো একটা টার্মে শুধুমাত্র সিলেবাস ফলো করতে যাও বা শুধুমাত্র তুমি যদি কোনো একটা টপিকস গ্যাপ রেখে আসো তাহলে সেটা ফিল আপ করার মতো আর কোনোই সময় পাবা না। তোমাদের মধ্যে অনেকেরই এসএসসি লেভেলে বেসিক দুর্বলতা থেকে যায়। কারণ কি? ওই যে সেই পরিচিত একটা গল্প যে আমি কিন্তু 3 মাস পরে A+ পেয়ে এসেছি, সো আমি অনেক ব্রিলিয়ান্ট, আমি অনেক কিছু করে ফেলতে পারবো, আমি ইন্টারমিডিয়েটে 3 মাস না, আমি 3 দিন পরেই কিন্তু ইন্টারমিডিয়েটে গোল্ডেন পেয়ে যাবো। সো ব্যাপারটা হচ্ছে কখনো এরকম না। অর্থাৎ তুমি এসএসসিতে 3 মাস 4 মাস পড়াশোনা করে A+ পেয়ে আসতে পারো, কিন্তু তুমি ইন্টারমিডিয়েটে কখনোই 3 মাস কেন, তুমি 1 বছর পড়াশোনা করেও অনেক ক্ষেত্রেই বা অনেক সময় প্লাস না পেতে পারো। কারণ হচ্ছে মাত্রই বললাম যে আমাদের সিলেবাস অনেক অনেক বড়, তার তুলনায় সময় অনেক ছোট বা সময় অনেক কম। এখন তাহলে কি করতে হবে? ব্যাপার হচ্ছে প্রথম দিন থেকেই, কলেজ ভর্তির প্রথম দিন থেকেই বা প্রথম সপ্তাহ থেকেই তুমি যখন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিলে, অর্থাৎ তোমার বন্ধুবান্ধবের সাথে নতুন পরিবেশের সাথে যখন খাপ খাইয়ে নিলে, তখন থেকেই তোমার কাজ হচ্ছে পড়াশোনা শুরু করে দেওয়া, এবং এসএসসি লেভেলে তোমার যে বেসিকে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা খুব দ্রুত ফিল আপ করে ফেলা। অর্থাৎ এটা কোনোভাবেই মনে করা যাবে না যে আমি এসএসসিতে 3 মাসে A+ পেয়ে এসেছিলাম 3 মাস পড়াশোনা করে, অর্থাৎ আমি এইচএসসিতে কিন্তু পার পেয়ে যেতে পারবো না।
সো আমাকে কন্টিনিউয়াস প্রসেসে পড়াশোনা করে যেতে হবে। এরপর যে ব্যাপারটা আসে যে আমরা বিভিন্ন টিচারের নোট বা সাজেশন ফলো করি, অর্থাৎ আমরা টপিকস বেছে বেছে পড়ি, কিন্তু এটাতে হয়তো তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হতে পারে, তুমি ইভেন ফার্স্টও হয়ে যেতে পারো, কিন্তু তুমি অ্যাডমিশনে যে শিওরলি সাফার করবা এটার জন্য। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। মনে করো তুমি একটা চ্যাপ্টারের 50টা টপিক্সের মধ্যে তুমি 40টা টপিক্স পড়েছো। হ্যাঁ, এই টপিক্সগুলো থেকেই এইচএসসি বোর্ড এক্সামে প্রশ্ন এসে থাকে, কিন্তু বাকি 10টা টপিক্স যে তুমি বাদ দিয়ে আসছো, এই 10টা টপিক্স থেকে কিন্তু অবশ্যই অ্যাডমিশনে প্রশ্ন করা হবে। তাহলে অ্যাডমিশনের সময়টা তো আরও সংকীর্ণ, যেটা আমি পরবর্তী 2টা পার্টে আলোচনা করব। তাহলে খেয়াল করো, তুমি 2 বছর সময় নিয়ে, এক্স্যাক্টলি 18 মাস সময় নিয়ে তুমি যে ব্যাপারটা বেসিক ডেভেলপ করতে পারতেছো না, যে টপিক্সটা তুমি বাদ দিয়ে দিচ্ছ, বাকি সময়টাতে নিশ্চয়ই তুমি সেগুলো কভার করতে পারবা না। সো আমাদের বেসিক দুর্বলতা কোনোভাবেই রাখা যাবে না। অনেকে আমরা এটা চিন্তা করি এইচএসসি ডাজেন্ট ম্যাটার, অ্যাডমিশন ইজ অল অ্যাবাউট। আসলে ব্যাপারটা কতখানি সত্য, অ্যাডমিশন টপিক্সের মধ্যে আলোচনা করব। অর্থাৎ অনেকেই মনে করে যে অ্যাডমিশনই সব, এইচএসসি কিছুই না। ব্যাপারটা বুঝাবো আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে। এইচএসসি ডাজেন্ট ম্যাটার, অ্যাডমিশন ইজ অল অ্যাবাউট। ব্যাপারটা কি আসলেই কি এরকম? চলো ব্যাপারটা বুঝিয়ে বলি। এইচএসসি এবং অ্যাডমিশনের প্রিপারেশন প্যারালালি কীভাবে নেওয়া যায় সেই ব্যাপারটা থেকে। শুরুতে একটা স্ট্যাটিস্টিক্স বলি, যে তোমরা হয়তো জেনে থাকবা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় 40% মার্কস থাকে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে। বাকি 60% মার্কস তুমি ভর্তি পরীক্ষায় অর্জন করতে হবে তোমাকে। সো ব্যাপার হচ্ছে বাকি যে 40% এটা কিন্তু তোমাকে এইচএসসি এবং এসএসসি রেজাল্টের উপর থেকেই তোমাকে দেওয়া হবে। সো বুঝতেই পারতেছো এইচএসসি এবং এসএসসি রেজাল্ট কত গুরুত্বপূর্ণ। সেকেন্ড এক্সাম্পল, তোমরা জেনে থাকবা প্রতি বছর বুয়েট ভর্তি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে এই 3টা সাবজেক্টের 600 মার্কসের মধ্যে তোমাকে ন্যূনতম 480 মার্কস ক্যারি করতে হবে, তাহলেই কেবল তুমি ফর্ম ফিল আপ করার যোগ্যতা পাবা। ইভেন এমনও হয় যে আমাদের অনেকের মার্কস যদি 480 হয়ে যায় বা 480 প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কার মার্কস সব থেকে বেশি এটা দেখে কিন্তু সিলেকশন করা হয় যে কে কে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তাহলে এখানেও বুঝতে পারতেছো যে আমাদের এইচএসসি রেজাল্টটা কত বেশি গুরুত্বপূর্ণ, সাবজেক্টের মার্কস কত বেশি গুরুত্বপূর্ণ। এরপর আরও একটা এক্সাম্পলে আসি। প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের যে 300 মার্কসের উপরে রেজাল্ট তৈরি করা হয়, তার 200 মার্কস, বুঝতেই পারতেছো 300-র মধ্যে 200 মার্কস মানে প্রায় 67% মার্কস ক্যালকুলেট করা হয় তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে। তাহলে বাকি মাত্র 30% মার্কস থাকে তুমি অ্যাডমিশনে কত মার্কস পাচ্ছ তার উপরে। সো বুঝতেই পারতেছো যে আমাদের এইচএসসি রেজাল্ট কত বেশি গুরুত্বপূর্ণ। আরও যদি এক্সাম্পলে যাই, প্রতি বছর এগ্রিকালচার অর্থাৎ বাংলাদেশে 7টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, এগুলোতেও কিন্তু তোমার জিপিএর ভিত্তিতেই তুমি পরীক্ষা দিতে পারবা কিনা সেই ইনিশিয়াল সিলেকশনটা কিন্তু জিপিএর ভিত্তিতেই করা হয়। সো তুমি বুঝতেই পারতেছো তোমার এইচএসসি প্রিপারেশনটা কত বেশি গুরুত্বপূর্ণ এবং এইচএসসি রেজাল্টটা কত বেশি গুরুত্ব বহন করে। এখন আসবো, শুধুই কি এইচএসসি প্রিপারেশন তোমার সফলতার জন্য পারফেক্ট হবে? না, আসলে এটা সম্ভব না। তোমার বাকি অ্যাডমিশনে তুমি যদি কিছুই না করে আসতে পারো, তাহলে তুমি তো আর কোথাও চান্স পাচ্ছ না। তুমি অ্যাডমিশনে ফেল করলে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে এসে, তাহলে কি তুমি চান্স পাচ্ছ? না। তারপর হচ্ছে আমাদেরকে সমন্বয় করতে হবে। সমন্বয়ের অভাবেই তোমার অনেক বন্ধুকে দেখবা যে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে এসেছে কিন্তু কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। আমি গল্প বলবো, শিক্ষণীয় একটা গল্পের পার্টের মধ্যে তোমাদেরকে সেম একটা আমার বাস্তব জীবনের কাহিনী থেকে তোমাদেরকে এক্সাম্পল বলবো। সো আমি যদি সমন্বয় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, ঠিক ওই কলেজ ভর্তির প্রথম থেকেই তোমাকে অ্যাডমিশন সম্পর্কে অল্প অল্প করে ধারণা নিতে হবে যে এইচএসসির সাথে অ্যাডমিশনের প্রস্তুতির সম্পর্কটা কতখানি। আমি যদি এক কথায় বলি যে এইচএসসি এবং অ্যাডমিশনের মধ্যে প্রস্তুতির সম্পর্ক আসলে কত পার্সেন্ট মিল আছে, তাহলে আমরা দেখতে পাবো প্রায় 50% টপিক্স আমাদের অ্যাডমিশন এবং এইচএসসির জন্য, বা 50% প্রিপারেশন এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য একদমই সেম। তাহলে বাকি 50%, হ্যাঁ বাকি 50%-এর জন্য তোমাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। ব্যাপারটা তুমি চিন্তা করতে পারো তোমার বেসিকের জায়গা থেকে, অর্থাৎ কোন একটা টপিকস তুমি যখন সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবা, তার জন্য তোমাকে যেভাবে পড়াশোনা করতে হয়, তুমি যখন অ্যাডমিশনে খুব কুইক শর্ট টাইমে যখন তুমি অ্যান্সার করতে যাবা, সেম কনসেপ্ট কিন্তু তোমার কাজে লাগতে পারে, কিন্তু তোমার অনেক সময় ক্ষেপণ করবে। আরেকটু বুঝিয়ে বলি, তুমি এইচএসসিতে যে প্রিপারেশনটা এমসিকিউ এর জন্য নাও, সৃজনশীল প্রশ্নের জন্য নাও, তখন দেখা যায় আমরা 30 মিনিটে বা 25 মিনিটে
আমরা 25 মিনিটে 25টা এমসিকিউ সলিউশন করি, কিন্তু অ্যাডমিশনে গেলে দেখতে পাবা 25 মিনিটে তোমাকে অনেক সময় 40 থেকে 50টা এমসিকিউ সলিউশন করতে হচ্ছে। তার মানে তোমাকে এখানে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকবে, তোমার অ্যাডাপ্টেবিলিটির একটা ব্যাপার থাকবে, খুব দ্রুত থিঙ্কিং করার ক্যাপাবিলিটি, এগুলো কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে। অর্থাৎ এই স্কিলগুলো তোমাকে একাডেমিক লাইফ থেকে ডেভেলপ করতে হবে। অর্থাৎ তোমার ডেপথ নলেজ রাখতে হবে। কোন একটা টপিক সম্পর্কে তুমি যদি না বুঝে পড়ো, তাহলে তোমার হয়তো ওই টপিক্সটা তুমি পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবা, কিন্তু ওই টপিক্সের বেসিকটা যদি তুমি আসলে না বুঝতে পারো, তাহলে কিন্তু অ্যাডমিশনে তুমি শিওর সাফার করবা। তারপরে আমাদের কী করতে হবে, যে কোনো একটা টপিক্স, যে কোনো একটা সাবজেক্টে যে কোনো একটা টপিক্স যখন আমি পড়তে যাব, তখন যেন ওটার পুরো বেসিকটা আমি জেনে যেতে পারি। একই সাথে আমাদেরকে প্যারালালি ধারণা রাখতে হবে কোন বিশ্ববিদ্যালয়ে আসলে কীরকম প্রশ্ন আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় কীরকম প্রশ্ন করে, এবং একই সাথে আমাদেরকে এটাও ধারণা রাখতে হবে যে আমার এইচএসসির সাথে এই ব্যাপারটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এবং আমাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারতে হবে। অর্থাৎ কোনো একটা টপিক্স থেকে তোমাকে যখন কোনো কিছু লিখতে বলা হবে বা কোনো একটা টপিক্স থেকে তোমাকে প্রশ্ন করা হবে, ওই টপিক্সের আশেপাশে যতগুলো টপিক্স এটার সাথে রিলেটেড, সেই ব্যাপারগুলো খুব দ্রুত মাথায় ক্যাচ করতে পারতে হবে। তাহলে তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিল বলো, থিঙ্কিং ক্যাপাবিলিটি বলো, তোমার টেম্পারমেন্ট বলো, এগুলো কিন্তু আস্তে আস্তে এই স্কিলগুলো কিন্তু বাড়তে থাকবে। তবে কোনো কিছু নিয়ে কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। অর্থাৎ আমি এইচএসসি প্রিপারেশনের সময় এইচএসসি প্রিপারেশন রেখে আমি যদি পুরোপুরি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে শুরু করি, তাহলে কিন্তু আমার জন্য সেটা খুবই ক্ষতিকর হয়ে যাবে। ব্যাপারটা গল্পের মাধ্যমে বুঝিয়ে বলি। আমার একটা বন্ধু ছিল, আমি যখন কলেজে ভর্তি হই একদম প্রথম বর্ষে, আমার ওই বন্ধুটির স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি নেওয়ার, এবং তার আসলে স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। আমার ওই বন্ধুটি এসএসসিতে কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছিল, এবং আমরা একই কলেজের স্টুডেন্ট ছিলাম। আমার ওই বন্ধুটি প্রতি সপ্তাহে বন্ধের দিনগুলোতে আমাদের সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করতো, চল আমরা অ্যাডমিশনের প্রস্তুতি নেই। এবং তোমরা জেনে অবাক হবা, একদম কলেজ লাইফের প্রথম থেকে তার কাছে অ্যাডমিশনের সমস্ত বই ছিল। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ভর্তি গাইড, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে কীরকম প্রশ্ন এসেছে সেগুলোর প্রশ্ন ব্যাংক, অর্থাৎ এর সমস্ত বই ওর কাছে কিন্তু তখন থেকেই ছিল। সো দেখা যায় আমরা কয়েকটা সপ্তাহের সাথে যোগ দিয়ে প্রিপারেশন নিতে শুরু করলাম। একটা পর্যায়ে যে দেখা গেল ও আসলে একাডেমিক প্রিপারেশন বাদ দিয়েই অ্যাডমিশনের দিকে ঝুঁকে গেল, এবং আমরা দেখতে পেলাম ও কলেজে না এসে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে শুরু করে। অর্থাৎ ব্যাপারটা কিন্তু আমাদের কাছে খুব বেশি ভালো লাগে নাই। তোমরা জেনে অবাক হবা, এই ছেলেটি এইচএসসি পরীক্ষায় এ প্লাস পায়নি, এবং তার থেকে বড় কথা, এই ছেলেটি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দিতে পারে নাই। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য যেই জিপিএটা দরকার, সেই জিপিএ কিন্তু সে অর্জন করতে পারে নাই। অর্থাৎ কোনো কিছু কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। ছেলেটি তারপর কি করেছে, পরবর্তীবার আবারও ইমপ্রুভমেন্ট দিয়ে এইচএসসিতে এ প্লাস পেয়েছে, 1 বছর নষ্ট করে। তোমরা কি ভাবছো ছেলেটি এখন বুয়েট থেকে বের হয়েছে পড়াশোনা করে? কিন্তু না, সে আসলে পরবর্তীবার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, শেষমেশ ঢাকা কলেজে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করে, এবং এবছর হচ্ছে মাস্টার্সে পড়াশোনা করতেছে। সো তোমরা বুঝতেই পারতেছো, বাড়াবাড়ি করার ফলাফল কখনোই ভালো হয় না। কোনো একটা প্রিপারেশান যদি তুমি একটু বেশি নিয়ে ফেলো, বা কোনো একটা প্রিপারেশান যদি তুমি কম নাও বা কম সময় দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই সাফার করতে হবে। সো ইন্টেলেকচুয়াল ব্রেন তোমাকে খাটাতে হবে, এবং তোমাকে স্মার্ট ওয়েতে প্রিপারেশান নিতে হবে। প্রতিনিয়ত তোমাকে আপ টু ডেট থাকতে হবে। তার মানে এইচএসসি এবং অ্যাডমিশনের প্রিপারেশান তুমি যদি প্যারালালি নিতে চাও, তোমাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। তোমার আশেপাশের লোকজন, তোমার শুভাকাঙ্ক্ষী, সবার যে চারপাশ থেকে দেওয়া একটা প্রেশার, এই প্রেশারটা কিন্তু তোমাকে রিলিজ করতে পারতে হবে। অর্থাৎ অ্যাডমিশনকে তুমি যখনই চিন্তা করবে এটা একটা যুদ্ধের মতো, তখন কিন্তু তুমি কনফিডেন্স পাওয়ার বিপরীতে তুমি কিন্তু হতাশ হয়ে যেতে পারো। অ্যাডমিশনের প্রস্তুতি কীভাবে নিতে পারো সেটা আমি কয়েকটা ভাগে তোমাদেরকে বুঝিয়ে বলি। প্রথমে তোমাকে টার্গেট ফিক্সড করতে হবে যে আমি কি আসলে মেডিকেল, অর্থাৎ আমি কি আসলে ডাক্তার হতে চাই, আমি কি ইঞ্জিনিয়ার হতে চাই, নাকি আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে ফার্মাসিস্ট হতে চাই, অথবা আমি ব্যাংকার হতে চাই কিনা, নাকি আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। সো ব্যাপার হচ্ছে টার্গেট কেন ফিক্স করব? টার্গেট যদি তুমি ফিক্স না করতে পারো, তাহলে কিন্তু তোমার, আমরা যে পরিচিত শব্দটি শুনে থাকি 2 নৌকায় পা দেওয়া, এই ব্যাপারটা কিন্তু তোমাকে সাফার করাবে। টার্গেট যদি আমি ফিক্স না করতে পারি, তাহলে কিন্তু এটা আমার লাইফের জন্য সব থেকে বাজে সিদ্ধান্ত হবে। অনেক সময় আমরা বলে থাকি যে 2 নৌকায় পা দেওয়া, অর্থাৎ এই ব্যাপারটি আমরা সকলেই জানি যে 2 নৌকাও পা দিলে আমার কি হতে পারে, আমার কিন্তু কোনো নৌকাতে আমি ব্যালেন্স করতে পারবো না। তোমার যদি ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো খুব দ্রুত
ক্যাচ করতে পারো তুমি, তাহলে তোমার জন্য বা ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তুমি যদি খুব দ্রুত সলভ করে ফেলতে পারো, তাহলে অবশ্যই তোমাকে সাজেস্ট করব তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি নিতে পারো। এবং তোমার যদি মুখস্থ বিদ্যা বা মুখস্থ করতে খুবই ভালো লাগে, একবার পড়লে অনেক দিন মনে রাখতে পারো, তাহলে আমি বলবো তুমি মেডিকেলের জন্য কোচিং করতে পারো। এবং তোমার যদি মনে হয় আমার এইচএসসিতে প্রিপারেশান আমি খুব বেশি ভালোভাবে নিতে পারি নাই, তাহলে আমি এত অল্প সময়ে কি আসলে অ্যাডমিশনে কোথাও চান্স পাবো? অবশ্যই তুমি চান্স পেতে পারো। তোমার জন্য আমি বলবো তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করো। আচ্ছা, তোমার যখন টার্গেট ফিক্সড হয়ে যাবে, তোমাকে নিশ্চয়ই কোনো একটা কোচিংয়ে ভর্তি হতে হবে, অথবা কোথাও কোনো কোর্স করতে হবে, অথবা কোথা থেকে কোনো কোর্স ম্যানেজ করে নিতে হবে। তোমার যখন টার্গেট ফিক্সড হয়ে যাবে, তখন নিশ্চয়ই তোমাকে কোনো ভর্তি কোচিং করতে হবে, অথবা কোথাও অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য পড়তে যেতে হবে, অথবা কোথাও কোর্স করতে হবে। এখন তুমি যখন কোর্স করতে যাবা, প্রতি সপ্তাহের টপিকসগুলোর উপরে তোমাকে পরীক্ষা নেওয়া হবে, অ্যাডমিশন স্টাইলে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। এবার এই পরীক্ষায় তুমি যদি হঠাৎ করে কম নাম্বার পেয়ে যাও, তখন কিন্তু তুমি হতাশ হয়ে যেতে পারো। একই সাথে আরও বেশি হতাশ হওয়া যখন দেখবা তোমার পাশের বন্ধুটি তোমার থেকে অনেক বেশি নাম্বার পেয়েছে। বাস্তবে যেটা দেখা যায়, আমরা প্রতি বছর দেখে আসি যে আমি আজকে 50 নাম্বার পেয়েছি, আমার বন্ধুটি পেয়েছে 90 মার্কস, আমি হতাশ হয়ে গেলাম। পরের দিন আমি চিন্তা করতে থাকি আমি কেন 95 পাবো না, সারা রাত পড়তে থাকি। তখন দেখা যায় আমি পরদিন 95 টার্গেট করে ফেলি। কিন্তু ঠিক এখানে আমাদের ভুলটা হয়, অর্থাৎ আমি যে 90 পেলাম না, অর্থাৎ আমি যে 50 পেলাম এবং আমার বন্ধুটি যে 90 পেল, এখানে পার্থক্যটা আসলে একদিনের নয়। যে বন্ধুটি 90 পেয়েছে সে কিন্তু দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই কিন্তু 90 পেয়েছে। সো আমাকে টার্গেট করতে হবে আমি 50-এর পর দিন যেন আমি 55 পাই, অর্থাৎ প্রতিদিন আমাকে অল্প অল্প করে আমাকে ডেভেলপ করতে হবে। প্রতিনিয়ত আমরা যদি আমাদের প্রস্তুতিকে ডেভেলপ করতে পারি, অর্থাৎ আমাদের প্রস্তুতিটা এমনভাবে হবে যেন প্রতিদিন আমি আমার প্রস্তুতিটাকে একটু বাড়িয়ে নিতে পারতেছি। ব্যাপারটা যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে বুঝিয়ে বলি, তাহলে আমাদের গ্রাফটা হবে আপওয়ার্ড, অর্থাৎ আমার প্রিপারেশনটা আস্তে 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 উপরের দিকে উঠতে থাকবে। একটা গল্প বলি, তোমরা মরুভূমিতে যদি পাহাড়ের মধ্যে গাড়ি চালাতে যাও, তাহলে দেখবা গাড়ি আমাদের যখন পাহাড়ের উপরে উঠতেছে, তখন দেখবা গাড়িটা উপরের দিকে উঠতেছে, যেটাকে আমরা বলি উত্থান। এখন গাড়িটা যদি একটু পরে নিচের দিকে পড়তে থাকে, আমরা কি আসলে এটাকে পতন বলবো, অধপতন বলবো? আমি কিন্তু এটাকে অধপতন বলবো না, কারণ হচ্ছে গাড়ি তো চলতেই থাকতেছে, সে কিন্তু সামনে আগাতেই থাকতেছে। অর্থাৎ আমাদের লাইফে কখনো কখনো উত্থান বা পতন আসতে পারে, কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমাকে ভর্তি পরীক্ষায় হঠাৎ করে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়নি, কোচিংয়ের পরীক্ষায় আমি নাম্বার কম পেয়েছি, তার মানে কি আমি থেমে যাব, আমার অধপতন হয়ে যাবে? না, আমি সামনে আগাতেই থাকবো। অর্থাৎ উত্থান পতন থাকবেই, তোমার মধ্যে হতাশা, কনফিডেন্স, এই ব্যাপারগুলো কাজ করবেই। সাইকোলজিক্যাল ব্রেন এইরকমই, কিন্তু তোমাকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। হতাশার লুপ থেকে বের হয়ে আমাকে আপওয়ার্ড ডিরেকশনে প্রতিদিন আমাকে আমার স্কিলকে ডেভেলপ করতে হবে। অর্থাৎ আমি কোনোভাবেই যেন ডাউনওয়ার্ড না হয়ে যাই। আমার প্রতিদিন আমার প্রিপারেশানকে ক্যালকুলেশন করতে হবে যে গত দিনের থেকে আজকে আমি নতুন কি জানলাম। আরেকটা গল্প বলি, যে তোমরা ফরহাদ রেজা এবং সাকিব আল হাসানকে চিনে থাকবা। ফরহাদ রেজা এবং সাকিব আল হাসান দুজনই বাংলাদেশের অন্যতম দুজন ক্রিকেটার। দুজনের ক্যারিয়ারও কিন্তু শুরু হয়েছিল একই সাথে। ইভেন অভিষেক ম্যাচে ফরহাদ রেজা কিন্তু 50 করেছিল, কিন্তু এখন ফরহাদ রেজা কিন্তু একদমই হারিয়ে গেছে। আমরা কিন্তু জাতীয় দলে ওকে আর দেখতেই পাই না। কিন্তু সাকিব আল হাসান এখন বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছে। একদিনে কি পেরেছে? কখনোই না। আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি, সাকিব আল হাসান যখন খুব সুন্দর করে স্কুপ শট খেলে, তখন আমরা দেখি কত মুগ্ধ হয়ে যায়। কিন্তু এই স্কুপ শটটি খেলার আগে নিশ্চয়ই তাকে শতবার স্কুপ শটের প্র্যাকটিস করতে হয়েছে। অর্থাৎ বারবার প্র্যাকটিসের ফলেই কিন্তু শটটি সে আয়ত্ত করেছে। শটটি কিন্তু অনেক রিস্কি শট। অর্থাৎ আমি যদি প্র্যাকটিসকে আমার অ্যাডমিশনের প্রিপারেশনের সাথে তুলনা করি, তাহলে আমাদের মূল অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় খেলার আগে আমাকে শতবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি যদি শতবার প্র্যাকটিস না করি, তাহলে ফরহাদ রেজার মতো হারিয়ে যেতে পারি। অর্থাৎ আমাকে কেউ মনে রাখবে না। অর্থাৎ আমি তো সফল না, আমাকে কেন লোকে মনে রাখবে? কারণ দিন শেষে ইউর রেজাল্টস আর রিওয়ার্ডেড, নট ইউর এফোর্টস। অর্থাৎ তুমি কতটুকু এফোর্টস দিচ্ছ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি আসলে দিন শেষে কী পাচ্ছ। সো আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস যদি না করি, তাহলে মূল ম্যাচে আমি কখনোই ভালো খেলতে পারবো না। অর্থাৎ আমরা অবশ্যই অ্যাডমিশন ভর্তি প্রস্তুতি এমনভাবে নিতে থাকবো যেন প্রতিদিন আমরা ঠিক শত বল প্র্যাকটিস করতে পারি, শত ম্যাথ প্র্যাকটিস করতে পারি, যেন আমরা মূল ম্যাচে যে ভালো খেলতে পারি। তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারতে হবে। অর্থাৎ
কোনো একটা প্রশ্ন তোমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে দিতে পারে, সেটা খুব দ্রুত ধরে ফেলতে পারতে হবে। না হলে তুমি যদি 5 মিনিট ধরে প্রশ্নটা ধরতে পারো, তুমি যদি 5 মিনিট পর যদি প্রশ্নটা ক্যাচ করতে পারো, তাহলে তোমার অসুবিধাটা হচ্ছে তুমি এর মাঝখানে কিন্তু 3 থেকে 4 মিনিট হারিয়ে ফেললে। অর্থাৎ শেষমেশ তুমি দেখবা 5 থেকে 7টি প্রশ্ন অ্যান্সার করতে পারতেছো না। অর্থাৎ তোমাকে এফোর্টস দেওয়ার পাশাপাশি তোমার এই সফট স্কিলগুলো কিন্তু অবশ্যই ডেভেলপ করতে হবে। অর্থাৎ দিন শেষে আমি যদি সফল হতে চাই অ্যাডমিশনে, তাহলে আমাকে অনেকগুলো বিষয়ে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র বইয়ের প্রিপারেশনই তোমাকে অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য যথেষ্ট নয়। কারণ অ্যাডমিশনে তুমি কতটুকু ওভার থিঙ্কিং করতে পারতেছো, কতটুকু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারতেছো, তোমার টেম্পারমেন্ট কতটুকু, তুমি কতটুকু অ্যাডপ্ট করতে পারো, তুমি কতটুকু মানিয়ে নিতে পারো, তোমার কনফিডেন্স লেভেল কতটুকু, এটার উপরেই বেসিক্যালি অ্যাডমিশন ডিপেন্ড করে। কারণ এইচএসসি এবং অ্যাডমিশনের মধ্যে পার্থক্য এতটুকুই। এইচএসসিও একটা পরীক্ষা, অ্যাডমিশনও একটা পরীক্ষা। কিন্তু ব্যাপার হচ্ছে অ্যাডমিশনে তোমাকে ভর্তি যুদ্ধের মতো একটা ব্যাপারের সাথে কেন পরিচয় করানো হয়, কারণ এখানে অনেক স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে আসবে, কিন্তু সিট সংখ্যা খুবই সীমিত। এই জন্য তোমাকে বইয়ের নলেজের পাশাপাশি তোমার যে স্কিলগুলো, সেই স্কিলগুলো কিন্তু ডেভেলপ করতে হবে। তাহলে আশা করা যায় আমরা অ্যাডমিশনে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে, স্বপ্নের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে অথবা মেডিকেলে আমি চান্স পেয়ে যাব। তাহলে আমরা জানলাম এইচএসসি এবং অ্যাডমিশনের প্রিপারেশনের মধ্যে পার্থক্য কোথায়। আজকের ভিডিওটি তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবা এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তোমার কতটুকু উপকারে এসেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।